ধীরে ধীরে রাজনীতির নানান রহস্যের জট খুলছে ওস্তাজের মায়ের শেষ রাতে। দর্শক, রাজনীতির খেলা জমে উঠছে। অসাধারণ কিছু দৃশ্যপট আপনাদেরকে এখন দেখাবো। ওস্তাজ এখানে চীন, এই ওস্তাজের মায়ের শেষ রাতে, এবং ওস্তাজ যেমন যারা দৌড়ে ফার্স্ট হয় তারা স্টার্টিংয়েই টেক অফ পিরিয়ডে একদম দৌড়ে ফার্স্ট থাকে তা না, তারা একটা নির্দিষ্ট গতিতে দৌড়ায় যাতে শেষ পর্যন্ত স্ট্যামিনা ধরে রাখতে পারে। আর প্রথমেই দেখে না দেখে আন্দাজে যে ব্যাট করতে থাকে, দৌড়াতে থাকে, সে একটু পর তার স্ট্যামিনা শেষ হয়ে যায়। তো চীন খেলছে, চীনের খেলা জমে হচ্ছে। বাংলাদেশ নিয়ে চীনের গভীর খেলা আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শক, ইটস পজিটিভ, ইটস ভেরি পজিটিভ। চীন সফরে মাননীয় প্রধানমন্ত্রীর শর্ট টার্ম কোনো অর্জন নেই। স্পাইট অফ দ্যাট আমরা ধীরে ধীরে লং টার্ম অনেক মজার মজার খেলা দেখতে পাচ্ছি, যেটা দীর্ঘমেয়াদে কাজে লাগবে, যে খেলা অতি সূক্ষ্ম। হয়তোবা আমাদের অর্থনৈতিক লাভ ইনস্ট্যান্ট হচ্ছে না, বাট ওভারঅল আমাদের জাতীয় মুক্তি, হোয়াট ডাজ ইট মিন? বাংলাদেশের প্রধান সমস্যা ভারতের আধিপত্যবাদ। এই জায়গায় আমাদের মুক্তির একটা পথ হয়তোবা আমরা দেখতে পাচ্ছি। এই খেলা চলছে। এই যে বিএনপি জামাতের মধ্যে বিরল ঐক্য দেখছেন আপনারা, সে বৃহত্তর খেলার অংশ। এবং জামাত বিএনপির মধ্যে ভালো ভাগ বাটোরা, অনেক কিছু দেয়া নেওয়া হচ্ছে। জামাতকে ভালো কিছুই দিচ্ছে, জামাতও খুশি। বিএনপিকে গালি দিলে জামাত একটু এখন অসন্তুষ্ট হয়, এটা খুবই ভালো। আমি এই জিনিসটা খুবই পছন্দ করছি, যে বিএনপি সমালোচনা করলে জামাতের লোকজন একটু কষ্ট পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাতকে গালি দিলে বিএনপির লোকজন কষ্ট পায় কিনা? এটা আমার মনে হয় পাবে না। তো দর্শক, প্রধানমন্ত্রী চীন সফরের সময়কার এবং তারপরে জয়েন্ট স্টেটমেন্টে আমরা তেমন কিছু দেখিনি। বিশেষ করে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি এবং পুরো জাতি ক্ষুব্ধ হয়েছে। আমরা পয়সাপাতি পাইনি, তিস্তা চুক্তির কোনো আলামত আমরা দেখিনি। কিন্তু সফর শেষ, মাননীয় প্রধানমন্ত্রী দেশে এসেছেন, জামাতের সাথে মোটামুটি একটা বোঝাপড়া হয়েছে। তারপরে এখন ধীরে 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 রহস্যের জট খুলছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে শর্ট টার্মে আমাদের লাভ হয়নি, কিন্তু লং টার্মে ভালো কিছু অর্জন বা ভালো কিছু হয়েছে। এবং এই খেলাটা বিএনপির অর্জন আমি বলবো না, এটা চীনের খেলা। এখানে বিএনপির চাইতে খেলাটা চীনের পক্ষ থেকে স্মুথলি হচ্ছে। যেমন সফরের বেশ কয়েকদিন পর চীন জানিয়েছে যে না, আমরা তিস্তা প্রজেক্টে তো আছি, বাংলাদেশের আগ্রহের ফলে আমরা তিস্তা প্রজেক্টে আছি। অথচ তিস্তা প্রজেক্ট নিয়ে চীনে মাননীয় প্রধানমন্ত্রী চীনে থাকা অবস্থায় অথবা জয়েন্ট স্টেটমেন্টে আমরা তেমন কিছু দেখি। এখন জানতে পারছি যে না, তিস্তা প্রজেক্টে চীন কোনো না কোনো ভাবে জড়িত থাকবে এবং তারা অর্থায়ন করবে। এটা চীনের রাষ্ট্রদূত মোটামুটি স্পষ্ট করছে। এবং আগে চীনা কোম্পানির সাথে বাংলাদেশের কোম্পানির কথাবার্তা চলতো, এখন একদম জি2জি লেভেলে। এই যে ধীরে সুস্থে খেলছে চীন। যদি ওই সফরের সময় একদম জোরালোভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতো, হ্যাঁ ঠিক আছে, তিস্তা প্রজেক্ট আমরা করে দিব, কোনো সমস্যা নাই, ফাইনাল চুক্তি একটা হয়ে গেছে, তাহলে হয়তো ভারতের পক্ষ থেকে কোনো কঠিন রিয়াকশন আসতো। কিন্তু না, ওইভাবে যায়নি। ধীরে 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 এখন বলছে না, আমরা তো আছি, তো বাংলাদেশ বলেছে এই কারণে আছি। এখানে ভারত তেমন রিয়াকশন দেখানোর সুযোগ পায়নি, ভারতকে বোকা বানানো হচ্ছে। তো দর্শক, এখন আবার চীনের রাষ্ট্রদূত বলছেন যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন। রাষ্ট্রদূত ইয়াওয়েন, হোয়াট ডাজ ইট মিন? বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ করে কারা? বেসিক্যালি ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র যা করে সেটা ভারতের মাধ্যমে করে, অতএব এখানে অ্যাক্টর হচ্ছে ভারত। এখানে চীনের রাষ্ট্রদূত সরাসরি বলেছেন, তার বক্তব্যটা যদি আমি ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায়, মানে অ্যানালিটিক্যাল ট্রান্সলেটে দাঁড়ায় যে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে থাকবে চীন। ভারত বাংলাদেশের ভিতরে কোনো খবরদারি করতে পারবে না, চীন সেটা ঠেকিয়ে দিবে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। বাংলাদেশে চীন হস্তক্ষেপ করবে আর ভারত হস্তক্ষেপ করবে আর মেনে নিবে, এটা হতে। আর চীন কিন্তু হস্তক্ষেপ করে না, হস্তক্ষেপের রাজনীতি চীন কখনোই করে না। এই জন্য হাসিনার সময় যে বিতর্কিত নির্বাচন হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে চীন অনেকটা চুপচাপ থেকেছে। গণতন্ত্রের পক্ষ এভাবে জোরালো অবস্থান ছিল না। এর মানে তারা নন ইন্টারফেয়ারেন্স নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে যা যায় হোক, আমি আমার যা চাই, আমার ফরেন পলিসি আমার মধ্যে থাকবে। বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হওয়া আর খারাপ হওয়া ওটা তাদের অভ্যন্তরীণ বিষয়। যদিও এত নন ইন্টারফেয়ারেন্স ভালো না,
নৈতিকতা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান থাকা জরুরি, হোয়াটএভার, এটা ভিন্ন আলোচনা। কিন্তু ভারত বাংলাদেশে খবরদারি করবে এটা চীন হতে দেবে না। তো এটা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলেই, চীন সফরে হয়তোবা ইনস্ট্যান্ট ভিজিবল অর্জন নেই, বাট চীন সফরের ফলেই চীন এখন এই কথা বলছে। কোন কথা? যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন। খেলা জমে উঠছে। তাহলে ভারত কি করবে? করুক। ভারত বাংলাদেশে কিভাবে হস্তক্ষেপ করবে? অবশ্য এখানে অনেক বিষয় আছে কিভাবে বিরুদ্ধে থাকবে। সাপোজ ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলছে, এখন চীন এটা কিভাবে এর বিরুদ্ধে অবস্থান নেবে? দেখেন ভারত খেলছে কিভাবে। ভারতের দালাল আছে বাংলাদেশে, দালালদের টাকা দেয়, তাদের মিডিয়া আছে, এবং ভারত থেকে যে ন্যারেটিভ বা যে তথ্য দেওয়া হয় মিডিয়া সেটা প্রচার করে। এই তো এই জায়গায় চীন তাদের এইসব সিভিল সোসাইটিতে ফাইন্যান্স করা বাড়িয়ে দেবে, এবং হয়তোবা কিছু মেগা প্রজেক্ট ধরিয়ে দিলেই ওর মাধ্যমে অনেক চীনপন্থী লোক তৈরি হতে পারে। চীনের প্রজেক্ট নিয়ে বিতর্ক আছে। চীন বাংলাদেশের পাশে, মানে এই না যে আমরা চীনের নেতিবাচক কোনো কিছু থাকলে তার বিরুদ্ধে বলবো না। চীনা প্রজেক্ট মানে হচ্ছে দুর্নীতির একটা হাতিয়ার, ওটা সুযোগ করে দেয়। এটা চীনের একটা স্ট্র্যাটেজি, যে আমরা একটা প্রজেক্ট করে দিছি কয়েক বিলিয়ন ডলারের, ওখান থেকে তোমরা কোটি কোটি টাকা খাও, এরপরে আমাদের চীনপন্থী হও, এরকম একটা পলিসি তাদের আছে। মিডিয়া গুলো বাংলাদেশে ভারতপন্থী, কারণ ভারত সরাসরি অর্থায়ন করে। এখন বাংলাদেশে চীনের সাথে মিডিয়া ম্যানেজমেন্ট কোঅপারেশন হচ্ছে, এবং চীন এক্ষেত্রে ইনভেস্ট করবে, সরাসরি ভিজিবল ইনভেস্টমেন্ট না, নানানভাবে ইনভেস্ট করবে, এবং চীনের দৃষ্টিভঙ্গির আলোকে মিডিয়া চলবে। এটা আপনারা সামনে দেখতে পাবেন। যেমন ডেইলি স্টারের বিকল্প একটা সংবাদ মাধ্যম অলরেডি প্রফেসর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাহেব মোটামুটি স্টার্ট করছেন, এবং তার যে প্রস্তুতি এবং তার যে ফাইন্যান্সের কথা আমরা যেগুলো শুনতে পাচ্ছি, সেটা ডেইলি স্টারের চাইতে ভালো কিছু করতে পারবে অদূর ভবিষ্যতে। এখানে হিউজ অ্যামাউন্টের পয়সা দরকার। পয়সা থাকলে দক্ষ যোগ্য লোকজন পাওয়া যায়। এই যে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান ভালো করতে পারে না, বিশেষ করে সংবাদ মাধ্যম। কেন? যেখানে পয়সা নাই, বেতন নাই, এই জন্য যোগ্য লোকজন কখনো ওইখানে চাকরি করে না। অযোগ্য লোকজনদের দিয়ে আপনি কখনো যেমন নয়া দিগন্ত সংগ্রামে যারা চাকরি করে তাদের দিয়ে কখনো আপনি ডেইলি স্টার, প্রথম আলো টাইপের সাংবাদিকতা আশা করতে পারেন না। নয়া দিগন্তের সাংবাদিকরা ডেইলি স্টার, প্রথম আলো সাংবাদিকদের কাছে শিশু। এখন প্রথম আলো ডেইলি স্টার সাংবাদিকরা এত দক্ষ যোগ্য কেন? অনেক টাকা বেতন। যে জায়গায় নয়া দিগন্ত দেয় 15,000, সেই জায়গায় ডেইলি স্টার দেয় 35,000। তাহলে যোগ্য লোকজন তো সেখানে যাবেই। তো দর্শক, এইভাবে নানানভাবে চীন একটা শক্তিশালী অবস্থান বাংলাদেশে তৈরি করবে। চীনপন্থী মিডিয়া অনেক কিছু আপনার সামনে দেখতে পাবেন। সফরের কিছু ভালো দিক দৃশ্যমান হচ্ছে, জট খুলছে, ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী চাইনিজ রেজিস্ট্যান্সের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।